মহামতি অনন্তলাল ঠাকুরকে স্মরণ করে ভারত কথার গ্রন্থিমোচনের 1061তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা শান্তি পর্বের মধ্যে রয়েছে। এখানে একটি শ্লোকের মধ্যে, শান্তি পর্বের মধ্যে একটি শ্লোকে, বিশেষ একটি শ্লোকে সেখানে রয়েছে কাল সংহরন্তি কালঃ, কাল সংহরন্তি কালঃ। কাল কালকে সংহরণ করে। দেখুন, এই শ্লোকটি আমরা খুঁজে বের করার আগে দুটি কথা বলি। এই শ্লোক থেকে যেমন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে আসে, মানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যের সূত্র আমরা পাই, ঠিক একই রকমভাবে এই শ্লোক থেকে, এই শ্লোকটি বহু দার্শনিক ভাবনারও কিন্তু জন্ম দিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শব্দ তিনটি, কাল, হরায়ন্ত, সংহরন্তি কালঃ। কাল কালকে সংহরণ করে। দার্শনিক যে ভাবনা আছে এবং যে বিশাল দার্শনিক তত্ত্ব এখানে এই শ্লোক থেকে পরবর্তী সময়ে যার উৎপত্তি বা সেই তত্ত্বসমূহ, গভীর তত্ত্বসমূহ, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব না, সেটি আমাদের আলোচ্য বিষয়ও নয়, পরে সেটা নিয়ে আলোচনা করা যাবে। কিন্তু লক্ষ্য করার এটা, এই শব্দত্রয় কিন্তু বিরাট বিভ্রান্তির সৃষ্টি করেছেন এবং বহু পণ্ডিত মানুষ এই শব্দত্রয়কে অবলম্বন করে মহাভারতের আলোচনায় বহু ভুল ধারণায় পতিত হয়েছেন এবং অন্যকেও বিপর্যস্ত করে তুলেছেন। কাল, কল ধাতুর নিষ্পন্ন শব্দ কাল, এটা আমরা জানি, সবাই জানি। কাল মানে সময়। কল ধাতুর অর্থ হচ্ছে গণনা, সেই অর্থে কাল। এবং এই যে কল ধাতুর যে সময় গণনা, এই গণনার মধ্যে একটা কালের স্রোত বা জীবনের একটা গতি, এবং ঠিক এই দিক থেকে, এই সময়ের এই দিক থেকে বিচার করলে আমাদের জীবনের একটা উপান্ত, সেটাতেও আমরা বুঝি। একটা ক্ষয়ের দিকেও আমাদেরকে লক্ষ্য করায় যে তোমার সময় ক্ষয় হচ্ছে, এটাও কিন্তু বোঝায় এই গণনার মধ্যে দিয়ে। যার ফলে এই কালের অর্থ সময়, যেমন কাল গণনার ক্ষেত্রে যে একটা ধ্বংস অর্থ সেখানে লুকিয়ে আছে এই কালের মধ্যে দিয়ে, যেখান থেকে আমরা একটা মহাকাল বা সেই যে যম অর্থের সময়, এবং তিনি মানুষের সময় গণনা করছেন, কাল হরণ করছেন। এই কাল হরণ, এই কালের সাথে একটা আয়ু যুক্ত হয়ে গেছে, আয়ু, এবং সেখানে একটা ধ্বংস, বিনাশ, মৃত্যু ইত্যাদি চলে এসছে। এবং সেখান থেকে যম শব্দটি, যে সময়, সেটা মৃত্যুর একটা দ্যোতক হয়ে দাঁড়িয়েছে, এবং সেখান থেকে যম আমাদের মৃত্যুর দেবতাও হয়ে গেছেন।
এবং ঠিক এই অর্থে কাল শিবকেও বলা হয়, যিনি ধ্বংসের দেবতা। এই অর্থে শিব, যিনি কাল গণন করছেন, কালকে গ্রাস করছেন, হরণ করছেন, সেই অর্থে তিনি ধ্বংসের দেবতা হয়ে যাচ্ছেন। এসব ঠিক আছে, কিন্তু মুশকিলটা হচ্ছে মহাভারত কিন্তু এই কাল শব্দটির মধ্যে যেমন মহাভারতে এই কাল শব্দের মধ্যে যেমন শিব আছেন, তেমনি কাল শব্দের মধ্যে কৃষ্ণ আছেন। কাল, তিনি কিন্তু বিষ্ণু। কাল যেমন মহেশ্বর, তেমনি বিষ্ণু হচ্ছেন মহাকাল। এই অর্থে বিষ্ণু যেন সময় হরণ করছেন, হ্যাঁ, এবং এই টাইম ডাইমেনশন ইত্যাদি ইত্যাদি একটা বিরাট ধারণার বশবর্তী হয়ে বহু পণ্ডিতেরা মহাভারতের বহু তথ্যের একটা মহাভারতের ইতিবৃত্তের একেবারে 12টা বাজিয়ে দিয়েছে। সব একেবারে তার সেই ইতিহাসের ঘটনার মধ্যে সকল্প ভাবনা এনে একেবারে তার তাৎপর্য নষ্ট করে দিয়েছে। সেই কথা যদি আমাদের একটু জানতে হয়, কিভাবে এই ঘটনাটা ঘটল, কোথায় গিয়ে এই বিখ্যাত পণ্ডিতেরা তারা সেই বিভ্রমের গর্তে পতিত হলেন, নিজেরা বিভ্রান্ত হলেন, অপরকেও বিভ্রান্ত করে ছাড়লেন, সেটা বুঝতে হলে সেটা নিয়েই আমাদের এই আলোচনা। সেটা করতে গিয়ে আমাদের একটু যেতে হবে সূত্র, আমরা আসব অনেকটা পিছিয়ে, আমরা আসব বিদর্ভ নগরীতে। এটা মহাভারতের একটা খুব সুবিধে। মহাভারতের মধ্যে এই জায়গার একটা বিশেষ আলোচনায়, কোনো একটি পর্বের আলোচনায় আমরা একথা বলেছি, মহাভারত আমাদের কিন্তু এই সুযোগটা মাঝে মাঝেই করে দেয়, সুযোগটা করে দেয় একটু পেছন ফিরে তাকাবার, হ্যাঁ, একটু রোমন্থনের, একটু আবর্তনের সুযোগ কিন্তু করে দেয়। এই সুযোগে আমরা মহাভারতের আলোচিত অনেক বিষয়, আলোচিত এবং অনালোচিত দুটি বিষয়কেই আমরা এখানে তুলে আনব। একটু আপনাদের ধৈর্য কামনা করি এবং একটু আপনাদের কৌতূহলও আমরা বাড়িয়ে দিচ্ছি। দুটোই যুগপৎ। দেখুন, এই আমরা বিদর্ভ নগরীতে আসব, তার আগে বলি কাল। কাল কাল বলতে যেমন সময় বোঝায়, কালো বলতে কালো যদি আনি তাহলে একটা রং বা বর্ণকেও বোঝায়, এবং কালো বলতে এখানে কিন্তু আমাদের সেই কালো রূপী শ্রীকৃষ্ণকেও বোঝায়। এই অবধি ঠিক আছে। কৃষ্ণ তিনি কালো বটে, কালও বটে, কালোও বটে, সেখানে লয়ের উপর একটু জোর দিতে হবে, কালো, এবং কালও বটে, সময়ও বটে, সময় হরণও করেন বটে। কিন্তু কথাটা হচ্ছে কি, কাল সংহরন্তি কালা, কাল কালকে সংহরণ করে। এই যে সংহরণ, হরণ শব্দটাকে এবার একটু আমরা দেখি। কাল নিয়ে কথা আসবে, প্রথম কাল এবং দ্বিতীয় কাল। প্রথম কাল যদি কালও হয়, দ্বিতীয় কাল যদি সময় হয়, এই নিয়ে অনেক দার্শনিক তত্ত্ব আছে। আমরা সেই তত্ত্বের কচকচানির মধ্যে এই মুহূর্তে আমরা প্রবেশ করব না, সেটা আমাদের প্রয়োজনও নেই। কিন্তু এই মাঝের যে শব্দটা আছে সেটা একটু আমাদের বুঝতে হবে। সংহরন্তি, হরণ, সং মানে সবিশেষ, বিশেষভাবে, বিশেষভাবে হরণ করে। রি ধাতু নিষ্পন্ন এই যে হরণ শব্দটি, এই শব্দটির অর্থ যেমন ঘাতন, যেমন নাশন, যেমন অপহরণ। এই তিনটি শব্দ, এই তিনটি অর্থকে যেমন বোঝায়, নাশন, ঘাতন, অপহরণ, ঠিক তেমনি একইভাবে
এই রি ধাতু নিষ্পন্ন হরণ শব্দ থেকে আমরা আকর্ষণ, গ্রহণ, আনয়ন এবং প্রাপণ এই অর্থগুলোই কিন্তু পাই। খুব তাৎপর্যপূর্ণ এবং প্রত্যেকটি অর্থ ঘাতন, নাশন, অপহরণ এবং আকর্ষণ, তারপরে গ্রহণ, আনয়ন এবং প্রাপণ, এই সব কটা অর্থই কিন্তু এখানে দেখবেন চমৎকারভাবে প্রযোজিত হয়েছে। একেবারে সেটাই আমরা এখানে লক্ষ্য করব। আরেকটা রি ধাতু থেকে কিন্তু আরও দুটো শব্দ আমরা পাই, আমরা যাদেরকে যে নাম দুটো আমরা প্রায় জপ করি ইষ্ট আমাদের কাছে, একটি হর, অন্যটি হরি। দুটোই কিন্তু রি ধাতু এই হরণ থেকে। হরণ করেন বলে, যেটা দিয়ে আমরা একটু আগেই বললাম শিব যে অর্থে ধ্বংসের দেবতা, হরণ করেন, তার মধ্যে এই রি ধাতুর হরণের ভাবটুকু আছে বলেই শিবকে কিন্তু ধ্বংসের দেবতা বলা হয়। এই অর্থে তিনি যেমন হর, তেমনি হরি, যিনি হরণতি, যিনি আবার সেই ওই রি ধাতুর থেকে তিনিও হরণ করেন বলে তিনিও কিন্তু হরি, অর্থাৎ বিষ্ণু। এইটুকু একটু আভাস আপনাদের দিয়ে রাখলাম। এইটুকু অর্থ একটু ধরে রাখুন, খুব বেশি গভীর বিষয় নয়, খুব কষ্ট করে বুঝতে হবে না, বেশি মাথা ঘামাতে হবে না, এবং কথা দিচ্ছি মাথার উপর দিয়েও চলে যাবে না। খালি একটু ধৈর্য নিয়ে একটু শুনুন। হ্যাঁ, তা এই বিষয়ে যেটা আমরা আলোচনা করছি মহাভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, এবং আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মহাভারতের একেবারে সেই প্রথমে আদি এবং সভা পর্বে। সেখানে আমাদেরকে নিয়ে যাচ্ছে এই শব্দত্রয়, কাল সংহরন্তি কালহ। আমরা বিদর্ভ রাজ্যে চলে এসেছি। প্রাচীন বিদর্ভ রাজ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাজ্য বিদর্ভ। এই বিদর্ভ রাজ্য দুটি কারণে বিখ্যাত। একটি হচ্ছে এখানে এটি একটি সমৃদ্ধ রাজ্য, এবং এখানে অনেক বুদ্ধিমান, সংস্কৃতিবান মানুষেরা বসবাস করেন। শক্তিশালী মানুষেরা তো আছেই। শক্তিশালী একটা সমৃদ্ধ রাজ্য মানে শক্তিশালী দেশ, এবং শুধু শক্তিশালী দেশ বললে সবটা বোঝায় না। এখানে সব যারা বাস করেন তাদের মধ্যে একটা বৈদগ্ধ্যতা রয়েছে, সংস্কৃতিবান যাদেরকে আমরা বলতে পারি। আর দ্বিতীয় কারণ যার জন্যে বৈদর্ভ খুব বা এই বিদর্ভ রাজ্য খুবই মানে উল্লেখ্য, সেটা হচ্ছে এখানকার অধিকাংশ রমণীরাই, নারীরাই অত্যন্ত সুন্দরী, সংস্কৃতিবান, বুদ্ধিমান, এবং তার সাথে এরা যেহেতু সংস্কৃতিবান, বুদ্ধিমান, বৈদগ্ধ্যতা তাদের মধ্যে রয়েছে, সুতরাং তাদের মধ্যে আরেকটি জিনিস রয়েছে যা তাদের উজ্জ্বলতাকে আরও বহু মাত্রিক করে দিয়েছে। সেটা হচ্ছে এদের মধ্যে কৌতুক পরায়ণতা, অর্থাৎ সেন্স অফ হিউমার এদের মধ্যে যথেষ্ট রয়েছে। এই কারণে এই দেশের নারীরা, মানে বিদর্ভ রাজ্যের সুন্দরীরা প্রায় সমস্ত পুরুষদের, অন্যান্য সমস্ত রাজ্যের পুরুষদের একেবারে প্রার্থনীয়, কামনীয়। আসবো সেই কথায়। দেখুন, এই যে বিদর্ভ, সেটা হচ্ছে বর্তমান বেরার জেলা, এবং এই রাজ্যের রাজধানী হচ্ছে কুন্ডিন বা কুন্ডিনপুর,
একে কৌণ্ডিন্যপুরও বলা হচ্ছে, কৌণ্ডিন্যপুরও বলা হচ্ছে। এবং এই বিদর্ভ কেবল যে মহাভারতের সময়ের বিখ্যাত তা নয়, কালিদাসের সময়ও কিন্তু এই বিদর্ভ রাজ্য খুব বিখ্যাত। কালিদাসও তার রচনায় এই বিদর্ভ সুন্দরীদের খুব প্রশংসা করেছে। সুতরাং বিদর্ভ রাজ্যের সুন্দরীদের প্রশংসা কেবল রূপের জন্যে নয়, রূপের জন্য অনেক রাজ্য আছে, তাদের সৌন্দর্যকে আরও বহুমাত্রিক করে নিয়েছে তাদের বৈদগ্ধ্যতা এবং সবচাইতে তাদের স্মার্টনেসের সাথে তাদের সেন্স অফ হিউমারটা, এটা হচ্ছে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এই বিদর্ভরাজ বিখ্যাত হয়ে আছে রুক্মিণীর জন্য, যে রুক্মিণীর স্বয়ংবর, ঠিক ধরেছেন, এই স্বয়ংবর সভাটা নিয়েই আজকে আমাদের আলোচনা। রুক্মিণীর পানি প্রার্থী হয়ে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের রাজারা এসে উপস্থিত হয়েছে এবং এখানে আমরা দেখছি বিদর্ভ রাজ হচ্ছেন ভীষ্মক। তিনি ভোজবংশীয়। এই ভোজ হচ্ছে যদুবংশের একটা শাখা, অর্থাৎ শ্রীকৃষ্ণ যে শাশ্বত বৃষ্ণি বংশের, এই বংশেরই আরেকটি ধারা হচ্ছে ভোজ বংশ, অর্থাৎ কৃষ্ণের জ্ঞাতি, শ্রীকৃষ্ণের জ্ঞাতি হচ্ছে এই ভোজেরা, এবং ভীষ্মকও শ্রীকৃষ্ণের জ্ঞাতি পুরুষ। এবং এখানে দেখুন, এই যে ভীষ্মক তার সুন্দরী কন্যা রুক্মিণী, তার রূপ লাবণ্য এবং তার ওই বৈদগ্ধ্যতা, তার পরিচয়, তার সৌগন্ধ সারা ভারতবর্ষে আমোদিত করে রেখেছে এবং স্বাভাবিকভাবেই তার পানি প্রার্থী হবার জন্য সারা ভারতবর্ষের সমস্ত রাজপুত্ররা, সমস্ত শ্রেষ্ঠ মানুষেরা ছুটে এসেছেন তাকে স্ত্রী রূপে পাওয়ার জন্য, তার পানি প্রার্থী হবার জন্য। এবার এখানে দেখুন, এই যে ভীষ্মক, তিনি আমন্ত্রণ জানিয়েছেন, সমস্ত রাজ্যে তিনি সংবাদ পাঠিয়েছেন, আমার কন্যা রুক্মিণীর স্বয়ংবর সভা হবে, এই স্বয়ংবর সভায় যোগদানের জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানানো হলো। ভারতবর্ষের প্রায় সমস্ত সম্ভ্রান্ত, বিখ্যাত, পরাক্রান্ত শ্রেষ্ঠ নৃপতিদের কাছে এই আমন্ত্রণপত্র পৌঁছলেও এই নিমন্ত্রণপত্র কিন্তু কৃষ্ণের কাছে, লক্ষ্য করবেন, পৌঁছয়নি। ভীষ্মক কিন্তু কৃষ্ণকে আমন্ত্রণ জানাননি। আমন্ত্রণ না জানালেও কৃষ্ণ কিন্তু বিনা আমন্ত্রণেও তিনি ছুটে এসেছেন এবং সোজাসুজি তিনি কিন্তু ওই কৌণ্ডিন্যপুর বা কুণ্ডিনপুরে এসে উপস্থিত হননি। তিনি উপস্থিত হয়েছেন অন্য একটি প্রতিবেশী রাজ্যে। তিনি উপস্থিত হয়েছেন জগামাথপুরীং কৃষ্ণ কৈশিকস্য মহাত্মন, অর্থাৎ ক্রথ কৈশিকের রাজ্যে তিনি এসে উপস্থিত হয়েছেন। ভীষ্মকের পরিচয় আমরা আপনাদেরকে দিয়েছি, এবার একটু ক্রথ কৈশিকের পরিচয় আপনাদেরকে আমার দিতে হবে। ক্রথ হচ্ছেন জ্যেষ্ঠ, কৈশিক হচ্ছেন কনিষ্ঠ ভাই, সহোদর ভাই। ক্রথ এবং কৈশিক এরা হচ্ছেন সহোদর ভাই। এরা হচ্ছেন যদুর পুত্র যে ক্রষ্টু, সেই ক্রষ্টুর ধারায়
ক্রথ এবং কৈশিক। ক্রষ্টুর কোথাও হরিবংশ পুরাণ এবং কয়েকটি পুরাণ তাদেরকে সরাসরি ক্রষ্টুর পুত্র বলা হয়েছে, কয়েকটি পুরাণে তাদেরকে ক্রষ্টুর বংশধারা বলা হয়েছে। সেটা বড় কোনো ব্যাপার নয়, এটা আমরা বুঝতে পারছি তারা বৃহত্তর যাদব গোষ্ঠীর, অর্থাৎ ওই ভোজ বংশীয়। ক্রষ্টুর থেকেই ভোজ বংশের প্রতিষ্ঠা এবং এই ভোজ থেকেই হচ্ছে ক্রোধ এবং কৈশিক। ক্রথের একটুখানি ক্রথ এবং কৈশিকের কথা আমরা বলে রাখি, আপনাদেরকে একটু জানিয়ে রাখি, একটুখানি শুনে নিন। যদুর কথা আপনারা তো জানেন, যজাতির জ্যেষ্ঠ পুত্র যজু, তার আরেক পুত্র ক্রষ্টু, সেই ধারাতে ক্রথ এবং কৈশিক। এটা বুঝতে কোনো অসুবিধে নেই, পরিষ্কার। ক্রথের বংশধারায় আমরা পাচ্ছি বৃষ্ণি এবং অন্ধকদের, ওই যে বৃহত্তর যাদব গোষ্ঠী, বৃষ্ণি, শাশ্বত, অন্ধক, ভোজ, কুকুর, এই যে বিশাল বংশধারা ক্রমশ বেড়ে উঠেছে, তার সূত্র তো যাদব বা যদু, যজাতির জ্যেষ্ঠ পুত্রের ধারাই হচ্ছে এরা, না? তো সেই ক্রষ্টুপুত্র, যদুর পুত্র ক্রষ্টু, তার পুত্র হচ্ছে ক্রথ এবং কৈশিক। এই ক্রথের বংশধারায় আমরা পরবর্তীকালে বৃষ্ণি এবং অন্ধকদের শাখাকে পাবো, এবং তাদের বংশধারায় বলছেন এই বিশাল পুরুষ, বিশাল যাদব পুরুষ বৃষ্ণি এবং অন্ধক। এরা বিরাট, এরা প্রত্যেকেই যদু বংশের এত ক্ষমতাবান বিরাট পুরুষ যে এরাই তাদের নামের প্রতিষ্ঠায় তারা এত শক্তিমান ছিলেন যে তারাই একটা শাখা তৈরি করে ফেলেছেন। অর্থাৎ যদু বংশের শাখা থেকেই ভিন্ন ভিন্ন শাখা সৃষ্টি হয়েছে সমস্ত ক্ষমতাবান পুরুষদের সূত্র ধরে। আদতে এরা সবাই যাদব। তেমনি যেমন ক্রথের বংশধারায় বৃষ্ণি আর অন্ধকদেরকে পেলাম, ঠিক আছে, ঠিক একইভাবে কৈশিকের বংশধারায় আমরা ভীষ্মক ছাড়াও, মানে ভোজবংশীয় ভীষ্মক ছাড়াও আমরা পাচ্ছি চেদিকে। এই চেদির, তিনিও হচ্ছেন কৈশিকের পুত্র। ভীষ্মক যেমন কৈশিকের পুত্র, তেমনি চেদিও হচ্ছে কৈশিকের অপর পুত্র। ভীষ্মক ভোজরাজ, চেদিও ভোজবংশীয়, ওই কৈশিকের বংশ, কি ভোজবংশীয় এরা, কিন্তু চেদি আরও এত ক্ষমতাবান হয়ে গেলেন যে তিনি আর ভোজ ধারার মধ্যে না থেকে তিনি নিজেই একটা বংশ পরম্পরা সৃষ্টি করে ফেললেন, যার থেকে চেদি বংশ। এই চেদি বংশ থেকেই আমরা উপরিচর বসুকে যেমন পাচ্ছি, তেমনি চেদিরাজ শিশুপালকেও পাচ্ছি। চেদির পুত্র বা প্রপৌত্র ধারায় এই উপরিচর বসু এবং শিশুপাল রয়েছে, এরা সব হচ্ছে চেদির বংশধর। সুতরাং খুব ভালো করে তাহলে আমরা যেটা বললাম, এরা আদতে সবাই যদু বংশীয়। যদু বংশের বিভিন্ন শাখা, এক একজন বিরাট পুরুষ থেকে যে শাখা সৃষ্টি, এই এক একটা শাখার থেকে এইসব বৃষ্ণি, অন্ধক, ভোজ, চেদি বংশের সৃষ্টি হয়েছে। এবং এরা প্রত্যেকেই কিন্তু শ্রীকৃষ্ণের জ্ঞাতি, একদিক থেকে জ্ঞাতি। শুধু জ্ঞাতি নয়, আরও সন্নিকটে, আরও আত্মীয়তার, আরও ভেরি ক্লোজ রিলেশন রয়েছে এদের কৃষ্ণের সাথে। কেবলমাত্র জ্ঞাতি বললে দুরাগত জ্ঞাতি বলা হয়, তা মাত্র নয়। এদের সাথে এই যাদের যাদের আমরা নাম করলাম, পরবর্তী সময় তাদেরকে শ্রীকৃষ্ণের সাথে অত্যন্ত ক্লোজ রিলেশনে আমি তাদেরকে পাবো, সে কথাও আসছি। তাহলে আমরা কথা বলছিলাম বিদর্ভরাজ কৈশিক, কৈশিক এবং ক্রথ, এরা দু ভাই। এদের কথা এলো কেন না, শ্রীকৃষ্ণ
রুক্মিণী স্বয়ংবরে এসে, কুণ্ডিনপুরে না এসে এই কৈশিক এবং ক্রথের বাড়িতে এসে উঠেছে, তাদের রাজ্যে এসে উঠেছে। এখানে আপনাদের প্রশ্ন হতে পারে, এই কৈশিকের পুত্রই তো আমরা বললাম মহারাজ ভীষ্মক। দাঁড়ান, এই জায়গাটা একটু ক্লিয়ার করি। ভোজ বংশ, ভীষ্মক যেমন ভোজ বংশ, তেমনি ভোজ বংশের আরেকজন বিখ্যাত রাজার নাম আপনারা জানেন, তিনি হচ্ছেন কংস। তিনিও ভোজ বংশীয়। এই ভোজ বংশের আরেকটা ধারা হচ্ছে কংস, উগ্রসেনের পুত্র ভোজ বংশীয়। কৈশিক যেমন ভোজ বংশীয়, ভীষ্মক যেমন ভোজ বংশীয়, উগ্রসেনও তেমনি ভোজ বংশীয়, কংসও সেই ভোজ বংশীয়। কংস এবং ভীষ্মক হচ্ছেন একেবারে একই সময়, মানে এরা হচ্ছে খুড়তুতো জ্যাঠতুতো ভাই, কংস এবং ভীষ্মক। এবং শুধু খুড়তুতো জ্যাঠতুতো ভাই নয়, স্বভাবেও এদের মিল রয়েছে, মানে স্বভাবজাত একটা মিল রয়েছে। কিসের মিল? কংস যেমন তার পিতা উগ্রসেনকে অপসারণ করে সিংহাসন থেকে সরিয়ে নিজে ক্ষমতাবান হয়ে রাজা হয়ে বসেছিলেন। দাঁড়ান, রাজা হয়ে বসেছিলেন, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। যদুবংশে কোনো রাজা হতে পারে না কেউ, কারণ ওই যজাতির অভিশাপ একটা তো আছেই নিমিত্ত, কিন্তু সমগ্র যদু বংশ, যদু, সাত্যত, বৃষ্ণি, ভোজ, অন্ধক, যত ধারা আছে, এরা মোটামুটি কিন্তু একটা অন্য ধরনের রাজ্য পরিচালনার বা অন্য ধরনের শাসনতন্ত্রে এরা বিশ্বাস করতেন। অর্থাৎ এরা একটা গণমুখ্য, অর্থাৎ কেউ সরাসরি এদের রাজা হতো না। এরা অনেকটা রিপাবলিকান ধাঁচের, রিপাবলিক বলবো না, মানে বরং রিপাবলিকান ধাঁচের একটা, অর্থাৎ অনেক এদের গোষ্ঠী, মানে ভোজ বংশ হলো, ভোজ বংশের মধ্যে অনেক গোষ্ঠী, শাশ্বত বংশের মধ্যে অনেক গোষ্ঠী, বৃষ্ণি বংশের মধ্যে অনেক গোষ্ঠী, অন্ধক বংশের মধ্যে, মানে বহু ধারার মধ্যে আলাদা আলাদা অনেক গোষ্ঠী আছে। আর এই প্রত্যেক গোষ্ঠীর গোষ্ঠীপতিরা একসঙ্গে বসে তাদের একটা সঙ্গ মুখ্য নির্ধারণ করতেন। উগ্রসেনও এই সংঘমুখ্য, তেমনি এই কৈশিকও ছিলেন সংঘমুখ্য। তার বড় ভাই ক্রথ কিন্তু সংঘমুখ্য ছিলেন না, ছোট ভাই কৈশিক ছিলেন এই ভোজ বংশদের আরেকজন সংঘমুখ্য, যেমন উগ্রসেন ছিলেন একজন সংঘমুখ্য। এবং ব্যাপার হয়েছে কি, এই জায়গাটায় লক্ষ্য করার, উগ্রসেনের পুত্র কংস, এরা সবাই তো ভোজবংশীয়। এই কংস যেমন তার পিতাকে অপসারণ করে নিজে ক্ষমতাকে আত্মকৃত করে একনায়কতন্ত্রের প্রতিষ্ঠা করে রাজা হয়ে বসেছিলেন, ঠিক একই রকমভাবে ভীষ্মকও তার পিতা সংঘমুখ্য কৈশিককে অপসারণ করে তিনিও নিজে এই সমস্ত ক্ষমতাকে, সংঘ পরম্পরার ধারাটাকে নষ্ট করে তিনিও রাজা হিসাবে একনায়কতন্ত্রের প্রতিষ্ঠা করে বসেছিলেন ওই কংসের মতন। এবং শুধু কংসের মতন না, কংস যার সাহায্যে, যার দ্বারা ক্ষমতাবান হয়ে, যার ক্ষমতায় ক্ষমতাবান হয়ে কংস ভোজদের অন্যতম একজন বিরাট গোষ্ঠী রাজা হয়ে বসেছিলেন, গোষ্ঠীপতি নয়, একেবারে একনায়কতন্ত্রী রাজা হয়ে বসেছিলেন সেই জরাসন্ধের ক্ষমতায়। ঠিক ওই জরাসন্ধের ক্ষমতাতে ভীষ্মকও তার পিতা কৈশিককে অপসারণ করে তিনিও আরেকটি এই ভোজগোষ্ঠীর একেবারে অবসংবাদিত একনায়কতন্ত্র রাজা হয়ে বসেছিলেন, যা এই ভোজ বা এই যাদব বংশধারার সাথে
মেলে না, কারণ এরা প্রত্যেকেই হচ্ছে একটা পরম্পরা, অর্থাৎ একটা সংঘ পরম্পরার মধ্যে দিয়ে এদের শাসন চলে। সেই পরম্পরা থেকে তারা সরে কংস এবং ভীষ্মক দুজনই একনায়কতন্ত্রের রাজা হয়ে বসেছেন জরাসন্ধের ক্ষমতায়, জরাসন্ধের সাহায্যে। এই জায়গাটায় তবে কংসের সাথে ভীষ্মকের একটা অমিল আছে। সেটা কি? কংস নিজের পিতা উগ্রসেনকে বন্দি করে রেখেছিলেন। ভীষ্মক, ভয় দীর্ঘি মূর্ধন্যশয় ক, ভীষ্মক, ভয় বানানটা হচ্ছে ভয় দীর্ঘি ভি মূর্ধন্যশয় কয় ম, ভীষ্মক, ভয় মূর্ধন্যশয় ময় ক, ভীষ্মক। তিনি কিন্তু তার পিতা কৌশিককে বন্দি করেননি, পিতাকে তাড়িয়ে দিয়েছিলেন, দূর করে দিয়েছিলেন রাজ্য থেকে, নিজেই কুণ্ডিনপুরের রাজা হয়ে বসেছিলেন। আর কুণ্ডিনপুরের বাইরে ক্ষমতা হারিয়ে শুধু কৌশিক নয়, ক্রথ মানে বাপ এবং জ্যাঠা দুজনকেই দূর করে দিয়েছিলেন। এই দুজনই কুণ্ডিনপুরের বাইরে একটি জায়গায় ক্ষমতা হারিয়ে একটা সামান্য অঞ্চলে তাদের অনুবর্তী কিছু মানুষজনকে নিয়ে সেখানে তারা বাস করতেন, তাদের নিজেদের লোকজনকে নিয়ে, নিজেদের কিছু লোকজনকে নিয়ে। কৃষ্ণ সেই বাড়িতেই, সেই ক্রথ এবং কৌশিকের বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। তাহলে এখানে দেখুন, এই ক্রথ এবং কৌশিক তারা কিন্তু জরাসন্ধের পক্ষপাতী ছিলেন না, এরা ছিলেন জরাসন্ধের বিরোধী গোষ্ঠী। এবং কৃষ্ণ এসে উঠেছেন এই জরাসন্ধের বিরোধী গোষ্ঠীর বাড়িতে। লক্ষ্য করবেন, এখানে একটা বিশেষভাবে লক্ষ্য করার আছে, শ্রীকৃষ্ণ যখন রুক্মিণীর স্বয়ংবরে সংবাদ পেয়ে বিদর্ভে এলেন এবং সরাসরি রাজধানী কুণ্ডিনপুরে না গিয়ে উঠলেন কৌশিকের বাড়িতে, ক্রথ কৌশিকের বাড়িতে, সেখানেই ভীষ্মক জরাসন্ধের প্রতিপক্ষতায় এক নতুন রাজনৈতিক শক্তি গড়ে উঠল শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে। এবং আমরা সেখানে দেখছি কৌশিক শ্রীকৃষ্ণকে নতুন করে রাজেন্দ্র পদে অভিষিক্ত করলেন। ক্রথ এবং কৌশিক দুজনেই শ্রীকৃষ্ণকে রাজেন্দ্র পদে অভিষিক্ত করলেন। এই ক্রথ এবং কৌশিক বয়সে কিন্তু উগ্রসেনের, অর্থাৎ ক্রথ এবং কৌশিক দুজনেই কিন্তু কৃষ্ণের প্রায় পিতার বয়সী। হ্যাঁ, এরা ওই উগ্রসেনের থেকে একটু বয়স, পিতা নয়, পিতামহের, পিতা তো হচ্ছেন বসুদেব, কৃষ্ণের পিতা বসুদেব, বসুদেবের পিতা হচ্ছেন উগ্রসেন। এই উগ্রসেনের বয়স, উগ্রসেনের থেকে এরা একটু ছোট, তার মানে ক্রথ এবং কৌশিক বসুদেবের থেকে বড়, উগ্রসেনের থেকে ছোট বয়সে তাদের বাড়িতে উঠলেন। এবং এরা দুজনেই কৃষ্ণকে নতুন রাজেন্দ্র পদে, দুজনকে নতুন করে রাজেন্দ্র পদে অভিষিক্ত করলেন। হরিবংশ এখানেই কৃষ্ণের মাহাত্ম্য ঘোষণা করছেন বিষ্ণুর সাথে তুলনা করে। হরিবংশে এখানেই কৃষ্ণের মাহাত্ম্য বিষ্ণুর সাথে তুলনা করা হয়েছে এই জায়গাতে। তাহলে আমরা দেখছি কৃষ্ণ এসে উপস্থিত হয়েছেন এবং কৃষ্ণ যেহেতু জরাসন্ধের বিরোধী গোষ্ঠী, এটা অনেক আগে থেকেই ছিল, নতুন করে নয়, কারণ এর আগেই কৃষ্ণ কংসকে বধ করেছেন এবং কংস বধের ফলে জরাসন্ধের সাথে কৃষ্ণের একটা ভয়ঙ্কর শত্রুতা আরম্ভ হয়েছে এবং জরাসন্ধ অনেক চেষ্টা করেছেন কৃষ্ণকে বধ করার। তিনি বলা হয়, হরিবংশ পুরাণে বলা হয়েছে,
একবার নয়, দুবার নয়, 10 বার নয়, 17 বার আক্রমণ করেছেন, কিন্তু প্রত্যেকবারই জরাসন্ধ বিফল হয়েছে। জরাসন্ধ তখন ভারতবর্ষের অবিসংবাদিত নেতা, সমস্ত রাজন্য শক্তি তার মুখের দিকে তাকিয়ে আছে। এমন এক ক্ষমতাবান পুরুষকে কৃষ্ণ ঘোল খাইয়ে দিচ্ছে। তিনি 17 বার আক্রমণ করে মথুরাকে বিপর্যস্ত করলেও কৃষ্ণর এতটুকু ক্ষতি করতে পারেননি। কৃষ্ণকে বধ তো দূরের কথা, তাকে ধরতেই পাননি, তার নাগালই পাননি। এইরকমই একটা অবস্থায়, সেখানে এরকমই যখন পরিস্থিতি, সেরকম একটা সময়ে ভীষ্মকের কন্যা রুক্মিণীর স্বয়ংবর সভা। সেখানে ভীষ্মক ভারতবর্ষের সমস্ত রাজাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, মুখ্য রাজাদেরকে, কৃষ্ণকে জানাননি। কেন? কারণ ভীষ্মক নয়, ভীষ্মকের পুত্র রুক্মী, যার কথা আমরা এই কয়েকটি পর্ব আগে আপনাদেরকে বলেছি, রুক্মীর কথা আপনাদেরকে আমরা বলেছি। সেই মহাভারতের যুদ্ধে যারা মারা যাননি তাদের মধ্যে একজন হচ্ছেন রুক্মী, অথচ যিনি বিপর্যস্ত হয়েছিলেন, নিজের ক্ষমতা সব হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে বেঁচেছিলেন, তার মধ্যে একজন হচ্ছে রুক্মী। সেই প্রসঙ্গে আমরা রুক্মীর কথা। এখানে ভীষ্ম কতটা জরাসন্ধপন্থী ছিলেন না। জরাসন্ধকে তিনি সমর্থন করলেও অন্ধ সমর্থক ছিলেন না, বরং রুক্মী ছিলেন একটু বুদ্ধি কম, বলা হয় একটু মাথা মোটা ধরনের, একটু বুদ্ধি কম। তিনি ছিলেন অন্ধ জরাসন্ধ ভক্ত। তিনি বারবার কৃষ্ণের কাছে অপদস্থ হয়ে তিনি নিজেকে কৃষ্ণের থেকে বেশি ক্ষমতাবান মনে করতেন। তিনি অনেক চেষ্টা করেছেন কৃষ্ণকে অপদস্থ করার, না পেরে কৃষ্ণের প্রতি তার একটা অসূয়া সৃষ্টি হয়েছে, এবং সেই ঘটনা আপনাদেরকে আমরা বিস্তারিতভাবে সেই পর্বে বলেছি। তো এখানে দেখছি ভীষ্মক এই রুক্মীর কারণে, বিশেষ করে রুক্মীর কারণে, তিনি তার স্বগোষ্ঠভুক্ত কৃষ্ণকে কিন্তু আমন্ত্রণ জানান, কিন্তু কৃষ্ণ সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি সেখানে রয়েছেন। এই যে হরিবংশ, সেখানে বলছেন যে যদুবংশীয়, হরিবংশ পুরাণের মধ্যে এই ইতিহাসগুলো খুব রয়েছে। হরিবংশ সেখানে খুব পরিষ্কার করে বলছে, যদুর পুত্র ক্রষ্টুর পুত্র হচ্ছে জ্যামগ, জ্যামগের পুত্র হচ্ছে কৈশিক এবং ক্রতু। একেবারে এই কথাটা সেখানে বলা হচ্ছে। এখানে দেখুন, এই যে ভীষ্মক, তিনি যখন জরাসন্ধের ক্ষমতাবান হয়ে নিজে রাজা হয়ে বসলেন ভোজ অংশ, এবং ভীষ্মকের সাথে ক্রোধ এবং মানে তার পিতার এবং জ্যাঠার একটা শত্রুতা তৈরি হলো, এবং মুখ দেখা দেখি বন্ধ হয়নি, কিন্তু একটা ভয়ঙ্কর শত্রুতা ছিল। এবং আমরা এটা দেখলাম, রুক্মিণীর স্বয়ংবর সংবাদ বাতাসে প্রবাহিত হওয়া মাত্রই বিদর্ভ রাজদের কৃষ্ণ এসে উপস্থিত হয়েছেন। এই সময় আমরা আরেকটা সংবাদ আপনাদের কাছে পাচ্ছি। সেখানে হচ্ছে এই যে ঘটনার কথা আমরা আপনাদের জানাচ্ছি, এখানে তখনও পাণ্ডবরা তাদের রাজধানী, তারা তখনও ওই বনে বনে ঘুরে বেড়াচ্ছেন, তখনও তারা তাদের রাজধানী ইন্দ্রপ্রস্থ লাভ করেননি। এরকমই একটা সময়ের ঘটনার কথা আমরা এখানে বলছি। কৃষ্ণ এসে পৌঁছেছেন বিদর্ভ রাজ্যের একটি অংশে। এই খবর কুণ্ডিনপুরে চলে এসেছে, এবং সেখানে আমরা দেখছি, অর্থাৎ কৈশিক ক্রথের বাড়িতে কৃষ্ণ আসা মাত্রই ভীষ্মকের রাজধানীতে যে সমস্ত রাজারা ছিলেন তাদের কাছে খবর পৌঁছে গেছে।
এবং হরিবংশ পুরাণে দেখছি সেখানে উপস্থিত সমস্ত রাজারা যারা খুব ক্ষমতাবান, তারা নিজেদের মধ্যে দ্রুত একটা মিটিং আরম্ভ করলেন, একটা সলা পরামর্শ আরম্ভ হলেন। কারণ শ্রীকৃষ্ণ তিনি সে সময়ের অত্যন্ত একজন ক্ষমতাবান পুরুষ, আর তিনি এই বিবাহ সভার অত্যন্ত কাছাকাছি চলে এসেছেন। নিমন্ত্রিত না হয়েও সেখানে জরাসন্ধকে দেখছি তিনি সন্দেহ প্রকাশ করছেন। তিনি বলছেন কৃষ্ণ সোজাসুজি বিবাহ সভায় এলেন না, অথচ আমাদেরই একটা প্রতিপক্ষ রাজ্যে অবস্থান করছেন এবং তার সাথে যদুবৃষ্ণীদের দল বলেরাও রয়েছে। অতএব কৃষ্ণের মনে নিশ্চয়ই কোনো একটা বিশাল পরিকল্পনা আছে। এবং জরাসন্ধ এটা খুব পরিষ্কার করে বুঝতে পেরেছেন, কৃষ্ণ অবশ্যই রুক্মিণীকে লাভ করার একটা চেষ্টা করবেন, হয়তো সে কারণে একটা যুদ্ধও লেগে যেতে পারে। অবশ্যং কুরুতে যত্নং কন্যা ব্যাপ্তির যথা ভাবেত। অতএব সেখানে আমরা দেখছি জরাসন্ধ তিনি এই সভার প্রধান বক্তা, তিনি একটা সমস্ত রাজাদের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন এবং এই ভাষণটা পরিষ্কারভাবে হরিবংশে রয়েছে। মহাভারতের খিল হচ্ছে হরিবংশ, মানে খিল মানে শেষ, পরবর্তী। মহাভারতের যেসব পর্ব তার শেষতম পর্বটি হচ্ছে হরিবংশ, এটা একটা আলাদা গ্রন্থ এখানে রয়েছে। হরিবংশের গুরুত্বটা হচ্ছে দুদিক থেকে। একটা হচ্ছে মহাভারতের অনেক সূত্র আমরা হরিবংশে পাই, সেটা বড় কথা নয়। মহাভারতের অনেক সূত্র আমরা অন্যান্য পুরাণের মধ্যেও পাই। হরিবংশ একটা পুরাণ, অনেক পুরাণের মধ্যে পাই আমরা, বায়ু পুরাণে পাই, অগ্নি পুরাণে পাই, ইত্যাদি ইত্যাদি অনেক পুরাণের মধ্যে আমরা পাই। সেই পুরাণগুলোকে আমাদের দেখতেই হয়, কারণ মহাভারতের মধ্যে তো সব কথা, সব কথা এবং সবার কথা এবং সব ঘটনার কথা খুব বিস্তৃতভাবে বলা তো সম্ভব নয়। তাহলে তো মহাভারতটা একটা বিশাল, এমনিতেই মহাভারত একটা বিশাল গ্রন্থ, আবার সমস্ত ঘটনা সবার পরিচয় আনুপঙ্খিকভাবে দিতে গেলে তাহলে তো এর আর শেষ হবে না। সেই জন্য অন্যান্য পুরাণ এবং অন্যান্য শাস্ত্র আমাদেরকে পড়তে হয়। কিন্তু সেটাও বড় কথা না, হরিবংশ পড়তে হবে, বিষ্ণু পুরাণও পড়তে হবে, অন্যান্য পুরাণগুলোও আমাদের পড়তে হবে, দেখতে হবে, অগ্নিপুরাণ, বায়ু পুরাণ, মৎস্য পুরাণ, যাবতীয় যা পুরাণ আছে। কিন্তু হরিবংশ পুরাণের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, যেটা অন্যান্য পুরাণের মধ্যে নেই এবং এমনকি ভাগবত পুরাণেরও নয়। ভাগবত পুরাণ পড়তে হলেও হরিবংশ পুরাণের শরণাপন্ন আমাদের হতে হয়, কারণ হরিবংশ পুরাণের বৈশিষ্ট্য যেটা আমরা পরেও আবার এই কথা নিয়ে আরও আসব, সেটা হচ্ছে হরিবংশ একেবারে নির্মোহভাবে পরিষ্কারভাবে সত্যি কথাটা বলা হয়েছে। অর্থাৎ হরিবংশের বর্ণনায় কোনো অতিশয় উক্তির যে দোষ, এই দোষটা নেই। সেই সময় সমস্ত পুরাণ, এমনকি বেদ থেকে আরম্ভ করে যাবতীয় যত সাহিত্য রয়েছে, সেই সময় প্রত্যেকটা রচনার মধ্যে একটা অতিশয় উক্তির একটা ব্যাপার আমরা দেখতে পারি। সেটা একটা সেই সময়কার একটা প্রচলিত রচনার বা প্রচলিত একটা ধারা, একটা যে কোনো বিষয় বর্ণনা হোক, রচনা হোক, তার মধ্যে একটা অতিশয় উক্তি থাকবে। যেমন বলা হবে হাজার হাত, হাজার বার, সহস্র, এই সমস্ত মানে একটা অতিশয় ব্যাপার স্যাপার সেখানে থাকে। সেই অতিশয়ের দোষ তার ফুল বেলপাতার এই প্রাচুর্য থেকে সরিয়ে মূল বিষয়, মূল তাৎপর্যটা আমাদেরকে বের করতে হয়। কিন্তু হরিবংশ পুরাণ এরকম নয়। হরিবংশ পুরাণ একবারে স্পষ্ট কথা সোজাসুজিভাবে বলেছে। এজন্য ভাগবত বুঝতে হলেও, ভাগবত পুরাণ বুঝতে হলেও কিন্তু একজন ভাগবত আলোচক, একজন ভাগবত ব্যাখ্যাকারী, একজন ভাগবত পাঠকারীকেও কিন্তু হরিবংশ পুরাণেরই সাহায্য নিতে হয়। এই হরিবংশ পুরাণের গুরুত্বটা এখানে। আমরা একটু কথায় কথায় অন্যান্য কথাগুলোও কিন্তু বলছি, মূল সূত্র থেকে সরে যাবেন না,
তো সেই হরিবংশ পুরাণ এখানে জরাসন্ধ যে ভাষণটা দিয়েছে সেই ভাষণটা একেবারে হুবহু, এবং আজকের যে আমরা আলোচনাগুলো করছি এই সবটাই করছি আমরা কিন্তু হরিবংশ পুরাণ থেকে। মহাভারতে আছে, সংক্ষিপ্ত আকারে আছে, ভাগবতে আছে অনেকটা অতিশয় উক্তির মধ্যে দিয়ে। হ্যাঁ, সেই জন্য আমরা শরণ নিচ্ছি, আশ্রয় নিচ্ছি হরিবংশ পুরাণের। হরিবংশ পুরাণ এখানে জরাসন্ধের কথাটাকে একেবারে পরিষ্কার করে সেখানে তুলে ধরেছে, এবং সেখানে জরাসন্ধের কথার মধ্যে একটা জরাসন্ধ যে একটু ভীত সেটা কিন্তু বুঝতে পারছি। যে প্রবল প্রতাপান্বিত জরাসন্ধ, তার সেই দাপট, এই যে দাপট, হ্যাঁ, এই দাপটটা যেন তার সেই ভয়ঙ্করত্ব, যাকে এক কথায় দাপট বলতে আমরা যা বুঝি, সেটা যেন কোথাও একটু লঘু হয়ে পড়েছে, কোথায় তার সেই শক্তির মধ্যে একটু মরচে ধরেছে, তিনি খানিকটা ভীত হয়ে পড়ছেন। এবং ভীত হয়ে তার বর্ণনার মধ্যে, তার কথার মধ্যেও যেন কৃষ্ণের সম্পর্কে একটু বন্দনার বা কৃষ্ণের স্তুতি বা কৃষ্ণের একটু প্রশংসা এরকম যেন শুনতে পাচ্ছি। এবং এই সূত্র ধরেই ভাগবত এই হরিবংশের ঠিক এই সূত্র নিয়েই জরাসন্ধের মুখে একেবারে কৃষ্ণের বন্দনা স্তুতি জুগিয়ে দিয়েছেন। তা কিন্তু নয়, জরাসন্ধ কৃষ্ণের স্তুতি বা বন্দনা করছেন না, তিনি একটু ভয় পেয়েছেন, কারণ 17 বার আক্রমণ করার পর জরাসন্ধের মতন পুরুষ ক্ষমতাধর রাজা, এটা বুঝতে হবে, যিনি সারা ভারতবর্ষকে কাঁপিয়ে রেখেছেন, যার দাপটের প্রত্যেক ভারতবর্ষের প্রত্যেক রাজা জরাসন্ধের নামে জাগে এবং জরাসন্ধের বন্দনা করেই ঘুমোতে যান, ঘুম থেকে উঠে জরাসন্ধের বন্দনা করেন, সারাদিন তার স্তুতি পাঠ করেন এবং জরাসন্ধের বন্দনা করেই তারা ঘুমোতে যান। এমন হেন জরাসন্ধ, যিনি 17 বার, 1-2 বার না, যুদ্ধ করেও কৃষ্ণের নাগাল ধরতে পারেননি, তাকে বন্দি করতে, বধ করা তো দূরে থাকুক, তার নাগালই পেলেন না, সেই জরাসন্ধ এবার একটুখানি যেন হতাশ হয়েছেন, একটু হতাশাগ্রস্ত হয়েছেন, একটু বিপর্যস্ত হয়ে পড়েছেন। মনে মনে তিনি একটু বোধহয় কৃষ্ণ সম্পর্কে তার একটু ভয়ও জেগেছে। এটা বাইরে প্রকাশ না করলেও তার কথায়, তার শব্দের মধ্যে সেগুলো উঠে এসছে। সেগুলো আজকে আমরা আলোচনা করব না, সেই শব্দগুলো যা হরিবংশে আছে, কিন্তু ব্যাপারটা তাই আছে, সেটাই আছে, এইটুকুই শুধু আপনাদেরকে উল্লেখ করলাম। এবং অর্থাৎ মূল কথা হচ্ছে, কৃষ্ণকে বিদর্ভ রাজ্যের অন্য একটি অংশে তাদেরই প্রতিপক্ষ একটি কোনো রাজ্যে এসে উপস্থিত হতে দেখে জরাসন্ধ কৃষ্ণের সম্পর্কে কিন্তু একটু আশঙ্কা প্রকাশ করেছে, তার মানে একটু শঙ্কা, ভয় সৃষ্টি হয়েছে। এটাই হচ্ছে বড় কথা। তিনি বলছেন, কৃষ্ণকে যদি কন্যা দান না করা হয়, অর্থাৎ কৃষ্ণ যদি রুক্মিণীকে লাভ না করেন, তাহলে কৃষ্ণ একটা ভয়ঙ্কর গোলযোগ সৃষ্টি করবেনই করবে, এবং জোর করেও সে হয়তো কৃষ্ণ তার ক্ষমতায়, তার বুদ্ধিমত্তা, এখানে ক্ষমতা বলতে জরাসন্ধ একেবারে কৃষ্ণের বুদ্ধিমত্তার কথাটাই বলেছেন, কারণ জরাসন্ধ এটা বুঝেছেন কৃষ্ণ তার সাথে দৈহিক যুদ্ধে পারবে না। জরাসন্ধ যেখানে বারবার কৃষ্ণের কাছে বিপর্যস্ত হচ্ছেন, সেটা হচ্ছে কৃষ্ণের বুদ্ধির কাছে। সেই জন্য তিনি কৃষ্ণের এই বুদ্ধির কথাই ব্যবহার করে বলছেন যে কৃষ্ণ বুদ্ধি বলে রুক্মিণীকে হরণ করে নেবার চেষ্টা করবেন। হ্যাঁ, তত হি অয়ং বলাদেনাং নেতুং শক্তা সুরৈষাহ। জরাসন্ধের অনুগামী এখানে একজন রাজার কথা বলা হচ্ছে হরিবংশে, যার নাম বলা হয়েছে সুনীত।
তিনি জরাসন্ধকে সমর্থন করে বলছেন, এখানে দেখুন আপনি বলছেন এই স্বয়ংবর সভায় কৃষ্ণ এসে গোলমাল পাকাবেন, একটা যুদ্ধের বাতাবরণ সৃষ্টি করবেন, এটা তো একটা নিন্দনীয় কাজ, এটা একটা ভয়ঙ্কর নিন্দনীয় কাজ। হ্যাঁ, একটা বৈবাহিক ব্যাপার হচ্ছে, একটা বিয়ের আয়োজন হচ্ছে, একটা স্বয়ংবর সভা বলে কথা, যেখানে সমস্ত রাজারা এসেছেন। কৃষ্ণ চাইলে এখানে চলেই আসতে পারেন, আর তিনি এখানে উপস্থিত হতেই পারেন, নিমন্ত্রণ করা হয়নি তাতে কি আছে, বিনা নিমন্ত্রণেই তার যদি ক্ষমতা থাকে তিনি সেখানে চলেই আসবেন। এসে তার ক্ষমতা থাকলে তিনি আমাদেরকে জয় করে কন্যাকে হরণ করবেন, তার যদি তেমন ক্ষমতা থাকে। শুধু শুধু কেন তিনি গণ্ডগোল পাকাবেন? এই গণ্ডগোল পাকানোটা তো কোনো ভদ্রচিত কাজ নয়, এটাও কৃষ্ণের একেবারে ভয়ঙ্কর অনৈতিক কাজ। এবং শুধু তাই নয়, এবং সেখানে সুনীত এবং দন্তবক্র, আরেকটি নাম সুনীত এবং দন্তবক্র, এরা দুজনেই বলছেন যে বরং আমরা একটা কাজ করি না কেন। সুনীত এবং দন্তবক্র, এরা সবাই উপস্থিত যারা আছে তাদের মধ্যে সুনীত এবং দন্তবক্র এরা দুজনেই বলছেন বরং আমরা একটা এমন কাজ করি না কেন, বলেই তারা মহারাজ ভীষ্মকের দিকে তাকালেন। কারণ তিনি তো গৃহকর্তা, যদিও এই সভা ডেকেছেন এবং অবশ্যই সেখানে উপস্থিত আছেন জরাসন্ধ, তিনিই সভাপতি হবেন। ভীষ্মক তো সভাপতি হতে পারেন না, গৃহকর্তা বটে তিনি, কিন্তু জরাসন্ধ যেখানে উপস্থিত তিনিই সভামুখ্য হবেন, প্রথম কথা এবং শেষ কথা তিনিই বলবেন। তো তিনি যখন এই আশঙ্কা প্রকাশ করছেন, তখন এই সুনীত এবং দন্তবক্র জরাসন্ধের মতকে সমর্থন করেই বলছেন এটা কৃষ্ণের পক্ষে বড় অনৈতিক কর্ম হবে, ক্ষমতা থাকলে তিনি এসে আমাদের সাথে যোগ দিতেই পারেন, এবং ক্ষমতা থাকলে তিনি কন্যা লাভ করুন, সেটা তো স্বয়ংবর সভা, যে কোনো ক্ষত্রিয় পুরুষ এখানে আসতেই পারে। এই বলেই তারা জরাসন্ধের অনুমতি না নিয়েই যেন একটু জরাসন্ধকে পাশ কাটিয়ে তারা সরাসরি মহারাজ ভীষ্মকে বললেন, আপনি বরং একটা কাজ করুন, কৃষ্ণের সাথে আর ঝামেলা বাড়িয়ে লাভ কি, তাকে বরং একটা আমন্ত্রণপত্র পাঠিয়ে দিন না, সে আসুক, আমরা তো এখানে সবাই রয়েছি, দেখা যাক আমাদের মধ্যে থেকে সেই কৃষ্ণ কী করে রুক্মিণীকে লাভ করে। হ্যাঁ, আর তাছাড়া রুক্মিণীকে লাভ করা তো শুধু মুখের কথা নয়, স্বয়ংবর সভায় তাকে লাভ করতে হলে তার ক্ষমতাও তো চাই। আর এখানে যখন ভারতবর্ষের সমস্ত শক্তিমান রাজা আছেন এবং বিশেষ করে উপস্থিত আছেন স্বয়ং জরাসন্ধ মগধরাজ, কৃষ্ণকে আমন্ত্রণ করা যেতেই পারে। আর এতে দুটো কাজ হয়, তার সাথে আমাদের দীর্ঘদিনের চলা শত্রুতা তারও একটা অবসান ঘটে, তাই নয় কি? আর কৃষ্ণের ক্ষমতাটা কতটুকু সরাসরি যুদ্ধে, সে তো কখনো আমাদের সাথে সরাসরি যুদ্ধ করেনি, সরাসরি যুদ্ধে তার ক্ষমতা কতটুকু সেটাও একবার প্রমাণিত হয়ে যায়। অতএব এই সুনীত আর দন্তবক্র এই প্রপোজালটা দিলেন মহারাজ ভীষ্মককে, যে কৃষ্ণকে একটা আমন্ত্রণ পত্র পাঠিয়ে দেওয়া। মহারাজ ভীষ্মক কিন্তু প্রথম থেকেই তিনি ভোজবংশীয়, কৃষ্ণ তার জ্ঞাতি, এবং কৃষ্ণ এই সমগ্র ভোজ, শাশ্বত, বৃষ্ণি, অন্ধক সমস্ত বংশে প্রায় একচ্ছত্র ক্ষমতাবান পুরুষ হয়ে উঠছেন নিজের বুদ্ধি বলে, এটাকে তো কেউ অস্বীকার করতে পারে না। অর্থাৎ যাদব, বৃহত্তর যাদব গোষ্ঠীর অবিসংবাদিত নায়ক পদে কৃষ্ণ প্রায় স্বীকৃত, মুখে স্বীকার করুক আর না করুক, ভারতবর্ষের সমস্ত ক্ষত্র শক্তি মনে মনে এটা স্বীকার করেন যে কৃষ্ণ
শুধু যাদব, বৃহত্তর যাদব গোষ্ঠীর নয়, সমগ্র ভারতবর্ষের প্রায় একটা অবিসংবাদিত নেতা হতে চলেছেন প্রায় জরাসন্ধের প্রতিপক্ষতা। জরাসন্ধের যদি কোনো প্রধান প্রতিপক্ষ কেউ থাকে, জরাসন্ধকে চোখে চোখ রেখে যদি কেউ তাকে বিরোধিতা করতে পারে, তাহলে একমাত্র সেই পুরুষ কৃষ্ণ। এটার একটা ধারণা সমগ্র ক্ষত্রিয় সমাজে কৃষ্ণ প্রতিষ্ঠা করতে সমর্থ হয়ে গেছে। ভীষ্মকও চাইছেন যে কি দরকার কৃষ্ণের সাথে শুধু ঝামেলা বাড়িয়ে, তিনিও চাইছেন, কিন্তু তার প্রধান বাধা হচ্ছেন তার পুত্র রুক্মী। এখানেই যখন সুনীত এবং দন্তবক্র এই প্রপোজালটা দিলেন, এটা মহারাজ ভীষ্মকের একেবারেই মনোমত, তারও সুপ্ত বাসনা তাই ছিল, তিনি সেটা প্রায় গ্রহণ করবেন। সেখানেই আমরা দেখছি একজন উঠে দাঁড়িয়ে একেবারে বিরোধিতা বলে, না না না, এটা হতে পারে না, এটা হতে পারে। কে তিনি এবং কেনই বা তিনি বাধা দিচ্ছেন, এবং তার সাথে এই সুনীত এবং দন্তবক্রই বা কে, আর কেই বা উঠে সুনীত এবং দন্তবক্রের এই প্রস্তাবকে সম্পূর্ণ একেবারে নাকচ করে দিয়ে, নস্যাৎ করে দিয়ে তিনি সরাসরি কৃষ্ণের বিরুদ্ধে একেবারে যুদ্ধ ঘোষণা করে দিলেন। এবং কেন করলেন এবং তারপরে কি ঘটনা ঘটল, সেটা আমরা শুনব আগামী পর্বে। এইটুকু অপেক্ষা আপনাদের করতেই হবে। দেখা হবে আগামী পর্বে সুনীত, দন্তবক্র এবং কে সেই পুরুষ যিনি কৃষ্ণকে অস্বীকার করতে চাইছেন।